জ্যোতিপ্রিয় মল্লিক মানে বালু আমার পুরনো দিনের সাথী। মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধকারকে সমর্থন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায়কে সমর্থন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিকে সমর্থন করছেন প্রকাশ্য মঞ্চে, কিন্তু রাজনৈতিক নেতারা সরাসরি দুর্নীতিবাজ ব্যক্তিদেরকে সমর্থন করছেন, তাদেরকে জনগণের সামনে হিরো সাজাচ্ছেন, তাদের বিরুদ্ধে তারা জেল খেটে এসছেন, তাদের বিরুদ্ধে সরাসরি টাকা আত্মসাৎ করা আছে, সেই রকম ব্যক্তিকে প্রার্থী করছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৈনতা। তাহলে দায় নিশ্চয়ই এমন একটা আছে যে আমি তো একা চুরি করিনি, আমার মানে চুরির ভাগ তো আমি একানে খাইনি। তাহলে আমার চুরির ভাগ যারা নিয়েছে মানে তাদের দায় আছে আমাকে বাঁচানোর। সেই জায়গা থেকেই বালুকে প্রার্থী দেখো, বালু যদি জেতে তাহলে এটা দুর্ভাগ্যের হবে। তাহলে পার্থকে আপনি ক্যান্ডিডেট করলেন না কেন? তার কারণ হলো এবার ভোটার বাদ গেছে কিন্তু 90 লাখ। এবার কনস্টিটুয়েন্সি ওয়াইজ যদি আমি তোমায় বলি, আমি 2024-এর কনটেক্সটেই তোমায় বলতে চাই যে 89টা আসনে তৃণমূল আর বিজেপির ব্যবধান ছিল, জয় এবং পরাজয়ের ব্যবধান ছিল 10,000-এর নিচে। সেই কনস্টিটুয়েন্সিগুলোর মধ্যে তৃণমূল কংগ্রেস 51টা আসনে জয়ী হয়েছিল। 89টা আসনের মধ্যে লোকসভা নির্বাচনের নিরিখে যে 89টা আসনে 10,000-এর ব্যবধানে জয় পরাজয় হয়েছিল, তার মধ্যে 51টা আসনে তৃণমূল জয়ী হয়েছিল বিধানসভা ভিত্তিক। সেই বিধানসভার যখন আমি এইবার মানে ফাইনাল ভোটার তালিকা দেখছি, তাতে বাদ যাওয়ার সংখ্যা 10 থেকে প্রায় 30,000 এরকম বিধানসভার সংখ্যা তৃণমূল যেগুলো জয়ী হয়েছিল 51টা, তার মধ্যে আমি 49টা পেয়েছি। মাত্র দুটো, তার মধ্যে তালড্যাংরা আছে, এরকম মানে দুটো কনস্টিটুয়েন্সি বাদে 49টা কনস্টিটুয়েন্সিতে ভোটার বাদ গেছে 10 থেকে 30,000। এদের মধ্যে 75% সংখ্যালঘু মুসলিম এবং একটা অংশ কিন্তু মহিলা ভোটার। 89টা বিধানসভা কেন্দ্রে কিন্তু এসআইআর এর এফেক্ট করতে পারে, এবং যদি এফেক্ট পড়ে তাহলে বিজেপি 130 থেকে 35টা আসন তারা জয়ী হতে পারেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে বিজেপি এসআইআর এর যদি অঙ্ক মেলে তাহলে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। একদিকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বালু, আপনারা প্রত্যেকেই জানেন, জ্যোতিপ্রিয় মল্লিককে বলছেন ভালো, যা করেছে দলের জন্যই করেছে। আর অপরদিকে দেখা যাচ্ছে কারা কারা ভোট দিতে পারবে, কারণ এসআইআর ফাইনাল লিস্ট এসে গেছে। আপনি আপনার ভোট দিতে পারবেন কি? কোন বিধানসভায় কি অবস্থা, কোন জেলায় কি অবস্থা, কতগুলো বিচারাধীন ছিল, কতগুলো তার মধ্যে কারা কারা ভোট দিতে পারবে, কোন জেলায় কি অবস্থা ধরে ধরে আমরা যাব। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে যখন মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন যে বালু ভালো, যা করেছে দলের জন্যই করেছেন, মুখ্যমন্ত্রীর মুখ থেকে যখন এই কথা, তাহলে এর পরবর্তীকালে যদি সত্যি তৃণমূল কংগ্রেস আসে 26-এ, তাহলে কি অবস্থা হবে মানুষের? কারণ চুরিকে রীতিমতো প্রাধান্য দিলেন মুখ্যমন্ত্রী। আমার সঙ্গে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী স্যার। এই যে বালুর কথা ভালো বলে দিলেন, একদম মঞ্চ থেকে, ওপেন মঞ্চ থেকে, এই বার্তা তো মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখো, ইডি যে চার্জশিট দিয়েছিল, ইডির চার্জশিটে প্রায় 150 কোটি টাকার মতন রেশন দুর্নীতি ধরা পড়েছিল, এবং তারা তথ্য দিয়ে দেখিয়েছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে তারা অভিযোগ এনেছিল প্রায় 30 কোটি টাকার একা আত্মসাৎ করার। ফলে যার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, এই নয় যে অভিযোগ, যিনি জেল খেটেছেন তাকে প্রার্থী করাটাই তো অন্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম অন্যায়টা করেছেন তাকে প্রার্থী করে। তাকে প্রার্থী করেছেন তিনি কোন যুক্তিতে বা কোন চাপে পড়ে? নিশ্চয়ই মানে জ্যোতিপ্রিয় মল্লিক তাহলে কি ব্ল্যাকমেল করছিল যে তুমি যদি আমায় প্রার্থী না করো তাহলে আমি দেখে নিব, অন্য কোনো গল্প শোনাচ্ছিল? দেখো, নীতি নৈতিকতা কিছু থাকবে না যে একটা লোক জেল খেটেছে, যে লোকটার বিরুদ্ধে ইডি যে চার্জশিট জমা দিয়েছে, সেই চার্জশিটে সরাসরি 30 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে, সেই রকম একটা ব্যক্তি আদালত থেকে যদি মুক্ত হয় তারপরে নয় প্রার্থী হবে। বিচারাধীন একটা মানুষ, জেল, যার নামে চার্জশিট হয়ে গেছে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন, কি দায়ে তার আছে? তাহলে দায় নিশ্চয়ই এমন একটা আছে যে আমি তো একা চুরি করিনি, আমার মানে চুরির ভাগ তো আমি একানে খাইনি। তাহলে আমার চুরির ভাগ যারা নিয়েছে তা মানে তাদের দায় আছে আমাকে বাঁচানোর। সেই জায়গা থেকেই
বালুকে প্রার্থী দেখো, বালু যদি জেতে তাহলে এটা দুর্ভাগ্যের হবে। আমি তোমাকে পরিষ্কার বলছি, যারা দুর্নীতির বিরুদ্ধে আমরা তীব্র মানে ইয়ে করি, মানে মুখ্যমন্ত্রী তার হাত ধরে বলছেন তাকে জেতান মানুষকে, আপনি জেতার কথা বলছেন, জিতলে কি হবে বলছেন, কিন্তু মুখ্যমন্ত্রী যখন আমাদের একদম সর্বাধিনায়িকা যাকে বলে রাজ্যের, তিনি হাত তুলে বলছেন একে জেতান। যদি মানুষ যদি মানে আমি তোমাকে পরিষ্কার বলছি, হাবড়ার মানুষ যদি এইরকম অভিযুক্তকে জেতান, অভিযুক্ত অবশ্যই না, আমি পরিষ্কার বলছি, দুর্নীতি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। পরিষ্কার হাবড়ার মানুষকে বলতে চাই, যে মানুষটার বিরুদ্ধে যিনি জেল খেটেছেন, যার বিরুদ্ধে সরাসরি ইডি চার্জশিট জারি করেছে, আদালতে সেই চার্জশিট বিচারাধীন, যেখানে ব্যক্তিগতভাবে টাকা আত্মসাৎ করার কথা বলা হচ্ছে, কোটি কোটি টাকা, এবং যার মেয়ের বিরুদ্ধেও একই অভিযোগ এসছে যে তার মেয়ে টিউশন পড়িয়ে 1 কোটি টাকার উপরে কি করে ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেল। এটা সমস্ত বিরোধী দল, সমস্ত স্তর থেকে অভিযোগ এসছে যে পারিবারিক স্তরেও টাকা ঢুকেছে। এই অভিযোগটা তো কেবলমাত্র কয়েকটা রাজনৈতিক দল করেনি, বাস্তবেও পাওয়া গেছে। সেই কারণেই বলছি অন্ধকার। মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধকারকে সমর্থন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায়কে সমর্থন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিকে সমর্থন করছেন প্রকাশ্য মঞ্চে। মানে আমি তো মনে করি যে হাবড়ার মানুষের কাছে আজকে অগ্নি পরীক্ষা, যে আপনারা দুর্নীতিকে সমর্থন করবেন না দুর্নীতির বিরুদ্ধে রায় দিবেন। যাকে ইচ্ছা তাকে দিন। দুর্নীতিকে প্রমোট করছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে 26-এ যদি ক্ষমতায় আসে এই তৃণমূল সরকার, আরো তো স্যার প্রমোট করবে। কারণ কেন, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন রেশন চুরি মানে তার গরিব মানুষের খাবার চুরি। দেখো, রাজনৈতিক নেতারা, সে তৃণমূল হোক বিজেপি হোক, তারা তাদের মতন ধান্দাবাজি করে আমরা জানি। তৃণমূল, বিজেপি, সিপিএম, তারা তাদের সময় করে, কিন্তু রাজনৈতিক নেতারা সরাসরি দুর্নীতিবাজ ব্যক্তিদেরকে সমর্থন করছেন, তাদেরকে জনগণের সামনে হিরো সাজাচ্ছেন, তাদের বিরুদ্ধে তারা জেল খেটে এসছেন, তাদের বিরুদ্ধে সরাসরি টাকা আত্মসাৎ করা আছে, সেই রকম ব্যক্তিকে প্রার্থী করছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৈনতা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৈনতা। এবং এটা আমি তোমায় বলছি যে যদি এই ধরনের প্রার্থী জয়ী হয়, তাহলে মানে অন্ধকার, বাংলায় যে অন্ধকার যুগ আরো বেশি প্রতিষ্ঠা পাবে। ফলে এটা ক্ষেত্রে অমন করলেন কেন? একেবারে, তাহলে পার্থকে আপনি ক্যান্ডিডেট করলেন না কেন? তার কারণ হলো পার্থর টাকাটা হাতে নাতে ধরা পড়েছে, দেখা গেছে পার্থর বান্ধবীর বাড়ির থেকে উদ্ধার করা হয়েছে 50 কোটি টাকা, তাল তাল সোনা। এখন ওই ছবিটা মানে মানুষ দেখে ফেলেছে। আর এখানে যেহেতু টাকা পয়সাটা লেনদেনটা হাতে মানুষ চোখে দেখেনি, তাই তাকে চুরির অভিযোগে অভিযুক্ত থাকা সত্ত্বেও ওই লোকটাকে ক্যান্ডিডেট করেছেন। কোন রাজনৈতিক বাধ্যবাধকতায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কালো দিনকে আমন্ত্রণ করছেন, অন্ধকার দিনকে আমন্ত্রণ করছেন? কেন আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারছেন না? দুর্নীতিবাজদেরকে কেন প্রার্থী করছেন? সততার প্রতীক। এবং আমি তোমায় বলছি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে, আমি ভেবেছিলাম হয়তো যাবেই না প্রচারে, যে ঠিক আছে ওর মতন করে ও প্রচার করে যদি জিততে পারে জিতুক। যদি বালু নিজের মতন প্রচার করে জিততে পারে তাহলে বলবো মানুষের রাস্তা তার দেখিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্ত্রী, যাকে মন্ত্রী মানে দ্বিতীয়বার যখন জেল থেকে ফিরলো তখন ওনাকে মন্ত্রী বানায়নি। তাহলে আপনি যে লোকটাকে, এই লোকটা যদি সতই হয়, তাহলে যখন জেল থেকে বেরোলো তারপরে আবার মন্ত্রী সবাই আনলেন না কেন? ভয় পেয়েছেন তখন তাহলে আপনি যদি এতটাই সৎ হয়, তাহলে জেল থেকে বেরোনোর পর সেই সৎ মানুষটাকে আপনার মন্ত্রিসভায় স্থান দিতে পারলেন না কেন? কোন ভয়ে? প্রার্থী করেছেন কোন বাধ্যবাধকতায়, কোন চাপে পড়ে আপনাকে প্রার্থী করতে হয়েছে? প্রার্থী না করলে আপনার উপরে কি কোনো রকম অন্যরকম ব্যবস্থা হতো, বা অন্যরকম কোনো রকম কারসাজি হতো, বন্য ষড়যন্ত্র হতো, বা মুখ করলে অন্য কিছু হতো? আপনি কোন চাপে পড়ে জ্যোতিপ্রিয় মল্লিক, যার বিরুদ্ধে সরাসরি অভিযোগে যিনি অভিযুক্ত, জেল খেটেছেন রেশন দুর্নীতিতে, তাকে আপনাকে প্রার্থী করতে হলেও তার হয়ে প্রচারে নামতে হলো। আমি ভেবেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এড়িয়ে যাবেন, প্রচার সরাসরি করবেন না তার হয়ে, কিন্তু আজকে যেভাবে উনি সরাসরি প্রচারে নামলেন, হাবড়াবাসী দুর্ভাগ্য যে রাজ্যের মুখ্যমন্ত্রী এইরকম একজন ক্যান্ডিডেটের পক্ষে সওয়াল করছেন। এটা কিন্তু আমি বলছি, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চিনতাম আর যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তৈরি হয়েছে, আকাশ পাতাল তফাৎ।
আকাশ পাতাল তফাৎ। আমি বলছি এই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় দুর্নীতি দমন তো দূরের কথা, আরো বেশি মানে দুর্নীতি কিন্তু জাঁকিয়ে বসবে। না, দুর্নীতি, দেখো, দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিবে, দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিবে। একটা জিনিস দেখা যাচ্ছে এসআইআর এর ক্ষেত্রে কোন কোন বিধানসভায় বা কোন কোন জেলা ভিত্তিক কি ফল হলো স্যার, এখনো পর্যন্ত কারা কারা ভোট দিতে পারবে, ফাইনাল লিস্ট তো বেরিয়ে গেছে। দেখো, যে ছবিটা বেরোচ্ছে, অ্যাডজুডিকেশনের 9টা জেলাতে যারা মানে বৈধ ভোটারের থেকে অবৈধ ভোটারের নাম এসছে বেশি, অর্থাৎ এলিজিবল ভোটারের থেকে নন এলিজিবল ভোটারের সংখ্যাই বেশি এসছে 9টা জেলায়। সব সাকুল্যে 27 লক্ষ, অর্থাৎ তুমি জানো যে বিচারাধীন মানে ভেরিফিকেশনের ছিল বা অ্যাডজুডিকেশনের ছিল, সেই সংখ্যাটা ছিল 60 লাখ। 60 লাখের মধ্যে 27 লক্ষই তারা কিন্তু মানে এলিজিবল বা যোগ্য ভোটার হতে পারেননি। তাদেরকে এখন ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। বিরাট বিরাট লাইন পড়ছে ট্রাইব্যুনালে আবেদন। এই নির্বাচনে তারা ভোট দেওয়ার সম্ভাবনা 0। এবং এই 27 লক্ষ মানুষকে যদি যুক্ত করি, তাহলে আগে তুমি জানো সবার প্রথমে 58 লক্ষ বাদ গিয়েছিল প্রথমেই ফর্ম ফিল আপের সময়। খসড়া প্রতিবেদন যেটা বেরিয়েছিল 58 লক্ষ বাদ গেছিল। তারপরে শুনানির পরে আরো 5 লক্ষ বাদ গিয়েছিল, 63 লক্ষ। আর এবার 27 লক্ষ ধরলে একদম পুরো 90 লক্ষ মানুষ ভোটার তালিকা থেকে বাদ গেছেন। এর মধ্যে মৃত ভোটার আছে, এর মধ্যে স্থানান্তরিত ভোটার আছে, এর মধ্যে 2 বা ততোধিক নামের ভোটার আছেন। 90 লক্ষ। 90 লক্ষ। এই 90 লক্ষ ভোটার যথেষ্ট, কিন্তু আমি মনে করি গত লোকসভা বিধানসভা নির্বাচন 2021-এ তৃণমূল এবং বিজেপির মধ্যে ব্যবধান ছিল 60 লাখ। এবার ভোটারই বাদ গেছে 90 লাখ। 2021-এর ডিফারেন্স ছিল 60 লাখ, এবার বিয়োগ হলো 90 লাখ। 2024-এর যে লোকসভা নির্বাচন হলো, তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য ছিল 42 লাখ, অর্থাৎ 60 লাখটা কমে 42 লাখে আসলো। এবার ভোটার বাদ গেছে কিন্তু 90 লাখ। এবার কনস্টিটুয়েন্সি ওয়াইজ যদি আমি তোমায় বলি, আমি 2024-এর কনটেক্সটেই তোমায় বলতে চাই যে 89টা আসনে তৃণমূল আর বিজেপির ব্যবধান ছিল, জয় এবং পরাজয়ের ব্যবধান ছিল 10,000-এর নিচে। সেই কনস্টিটুয়েন্সিগুলোর মধ্যে তৃণমূল কংগ্রেস 51টা আসনে জয়ী হয়েছিল। 89টা আসনের মধ্যে লোকসভা নির্বাচনের নিরিখে যে 89টা আসনে 10,000-এর ব্যবধানে জয় পরাজয় হয়েছিল, তার মধ্যে 51টা আসনে তৃণমূল জয়ী হয়েছিল বিধানসভা ভিত্তিক। সেই বিধানসভার যখন আমি এইবার মানে ফাইনাল ভোটার তালিকা দেখছি, তাতে বাদ যাওয়ার সংখ্যা 10 থেকে প্রায় 30,000 এরকম বিধানসভার সংখ্যা। তৃণমূল যেগুলো জয়ী হয়েছিল 51টা, তার মধ্যে আমি 49টা পেয়েছি। মাত্র 2টো, তার মধ্যে তালড্যাংরা আছে, এরকম মানে 2টো কনস্টিটুয়েন্সি বাদে 49টা কনস্টিটুয়েন্সিতে ভোটার বাদ গেছে 10 থেকে 30,000। এদের মধ্যে 75% সংখ্যালঘু মুসলিম এবং একটা অংশ কিন্তু মহিলা ভোটার। তৃণমূলের কোর ভোট ব্যাংক যেটাকে বলা চলে, তৃণমূলের কোর ভোট ব্যাংক মুসলিম এবং মহিলারা বাদ যাওয়া, ডেফিনেটলি রেজাল্ট এদিক ওদিক যেতে পারে যদি ম্যাথমেটিক্স কাজ করে। ফলে বিজেপি যেটা দাবি করছে যে এসআইআর এর ফলে মৃত ভোটার বাদ যাওয়ার ফলে, মানে স্থানান্তরিত ভোটার বাদ যাওয়ার ফলে, 2 বা ততোধিক নামের ভোটার বাদ যাওয়ার ফলে, বা যারা অ্যাডজুডিকেটেড নাম বাদ গেল, সেই সমস্ত ভোটার বাদ যাওয়ার ফলে বিজেপি দাবি করছে যে অঙ্কের হিসাবে আমরা এগিয়ে থাকব। এখন এই অঙ্কটা ইম্পর্টেন্ট নাকি তৃণমূল কংগ্রেস যে ন্যারেটিভটা তৈরি করেছে, যেটাকে আমি বলছি কেমিস্ট্রি। তৃণমূল কংগ্রেস তো ভোটারদের বাদ যাওয়াকে নিয়ে একটা রাজনীতি করছে, দীর্ঘদিন ধরে করছে। মানুষের মধ্যে আলোড়ন তৈরি করেছে, আবেগ তৈরি করেছে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেছেন, তা নিয়ে মিটিং মিছিল করেছেন। এবার সেই আবেগ যদি কাজ করে, তাহলে কেমিস্ট্রির জয় হবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জয় হবে। এবার দ্বিতীয় যে বিষয়টা, 89টা যে আসন তোমায় বলেছিলাম, এই 89টা আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছিল 33টা আসনে, মানে এগিয়েছিল। সেই 33টা আসনের মধ্যে দেখা যাচ্ছে যে 28টা আসনে জয় পরাজয়ের থেকে বেশি ভোটারের নাম বাদ গেছে, এবং সেখানেও কিন্তু 75% মুসলিম নামই বাদ গেছে।
আর 5টা আসনে কংগ্রেস এগিয়েছিল, সেখানেও কিন্তু 10,000-এর কাছাকাছি নাম বাদ গেছে। ফলে সব মিলে আমি তোমায় বলতে চাই যে অঙ্ক 89টা বিধানসভায় কিন্তু মানে মধ্যে লড়াই, এবং এই লড়াইয়ে কিন্তু মানে না, এই 89টা বিধানসভা কেন্দ্রে কিন্তু এসআইআর এর এফেক্ট করতে পারে, এবং যদি এফেক্ট পড়ে তাহলে বিজেপি 130 থেকে 35টা আসন তারা জয়ী হতে পারেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে বিজেপি এসআইআর এর যদি অঙ্ক মেলে তাহলে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। আর এসআইআর এর বিয়োগ হয়ে যাওয়ার ফলে 90 লক্ষ ভোটারের নাম বিয়োগ হয়ে যাওয়ার ফলে তার কিন্তু যদি কেমিস্ট্রির মানে কাজ করে, যদি তৃণমূলের ন্যারেটিভ কাজ করে, তৃণমূলের ন্যারেটিভ কাজ করে, তাহলে কিন্তু আমি বলবো যে বিজেপির ভরা মানে পরাজয় ঘটবে, এবং খুব বড় ব্যবধানে পরাজয় ঘটবে। সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে যে বিজেপির দাবি মতন অঙ্ক মেলে নাকি তৃণমূল কংগ্রেসের ন্যারেটিভ বা কেমিস্ট্রি মেলে। একটা জিনিস সবশেষ জানতে ইচ্ছা হয়, খুব সাধারণ মানুষও জানতে চাই, বাংলার মিডিয়াগুলো সেরকম ওপিনিয়ন পুল আর করছে না, প্রায় ছেড়েই রেখেছে, মানে কেন স্যার, এইটা কি কারণ হতে পারে? দেখো, একটা জিনিস আমি তোমায় বলতে চাই যে আহ, কি অঙ্ক মেলাচ্ছে? না, একেবারেই নয়। ভোটার তালিকা না হলে, এটা আমি দেখলাম শফিকুল সমেত একাধিক লোক আবোল তাবোল কথা বলছে। তুমি ভোটার তালিকাই পাওনি, কিসের এই যে যেগুলো ওপিনিয়ন পোল হচ্ছে, ওপিনিয়ন পোল হচ্ছে? তুমি বলতে পারবে যে কসবা বিধানসভায় কতজন ভোটার আছে? তুমি যেখানে থাকো তুমি বলতে পারবে? হিম্মত আছে তোমার? শফিকুল বলতে পারবে যে আরামবাগ বিধানসভা কেন্দ্রে কয়জন ভোটার আছে? ভোটারের উপর ভিত্তি করে প্রজেকশন হয়, ভোটারের উপর ভিত্তি করে স্যাম্পলিং হয়। তাহলে কি করে ওপিনিয়ন পুল হচ্ছে? অনেক আবোল তাবোল হচ্ছে। আর আর অনেকে যারা অনেস্টলি করছেন তাদের পক্ষে মানে সত্যি বলতে কি প্রজেকশন দেওয়া সম্ভব নয়। পার্সেন্টেজ অফ ভোট এই মুহূর্তে কতটুকু অতটুকু দেখাতে পারে, কিন্তু যে সিটের প্রজেকশন দেখাচ্ছে সব ভুলভাল দেখাচ্ছে। কারণ তোমার কাছে তো ভোটার তালিকাটা থাকতে হবে। বাংলা মিডিয়ার মিলেনি বলেই তারা এরকম মানে মিথ্যে কথা বলছে, যারা বলছে তারা মিথ্যে কথা বলছে। আমরা সমীক্ষার কাজ করছি, যদি ভোটার তালিকা আমরা পেতাম এতদিন না সমীক্ষার ফলাফল দিতাম। ফলে আমি তো সারা রাজ্যের ভোটার তালিকাটাই পাইনি। এ তো গতকাল রাত্রেবেলা ভোটার তালিকা বলা হচ্ছে, তাতেও বিধানসভা ভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকাটা হাতে আসেনি। ফলে 294টা বিধানসভার ভোটার তালিকা আসলে তার কনটেক্সটে তুমি স্যাম্পলিং করবে, সেই অনুযায়ী তোমার যে তথ্য আসবে তার উপর ভিত্তি করে তুমি প্রজেকশন করবে। যার ভোটার তালিকা নেই, যে রাজ্যের ভোটার তালিকা নেই, 294টা বিধানসভার কোনো ভোটার তালিকা নেই, সেখানে সমীক্ষায় বলে দিচ্ছে যে তৃণমূলে এতটা পাবে, বিজেপি এতটা পাবে, সিপিএম এতটা পাবে। এসব গল্প আমাকে শোনাচ্ছে। তার মানে স্যার, মানে আপনার শোনো, কোনো মিডিয়া ভয় পায়নি, কোনো মিডিয়া পিছিয়ে যায়নি, কোনো 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 মিডিয়া মানে জল মাপেনি। ফলে যারা এগুলো প্রচার করছে তাদের জ্ঞানের অভাব এবং অজ্ঞতার অভাব, এবং মানে দূর অভিসন্ধি ছাড়া আর কিছুই না।